প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই রয়েছ। আমিও ভালো রয়েছি। আজ তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এর পূর্বে বাংলা ব্যাকরণের বিভিন্ন পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের সন্ধি নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের তৃতীয় পরিচ্ছেদ, তোমরা দেখো তৃতীয় পরিচ্ছেদ এর সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে নিজ নিজ খাতা এবং বই নিয়ে মনোযোগ সহকারে বসো। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন। কিভাবে মিলিত হয়ে সন্ধি রূপ প্রকাশ পায় তা আমরা আজকে আমাদের এই আলোচনা থেকে অতি সহজে বুঝে নিতে পারবো। তাহলে আমরা প্রথমে জানতে হবে সন্ধি কাকে বলে বা সন্ধি জিনিসটা কি, সেটা নিয়ে তোমাদের সাথে আমি একটু আলোচনা করি। সহজ কথা, সন্ধি শব্দের অর্থ মিলন। তো মিলন বলতে এখানে কার সাথে কার মিলন সেটা আমাদেরকে একটু জানতে হবে। পাশাপাশি দুটি বর্ণের মিলিত হয়ে যে নতুন একটি শব্দ গঠিত হয় তাকেই সন্ধি বলা হয়। তাহলে আমরা একটু বোর্ডে দেখি, বোর্ডে কিভাবে আমাদেরকে সেটা বোঝানো হয়েছে। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে, ধ্বনি মানে একটু বুঝো আওয়াজ, যদি এক ধ্বনি সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। পাশাপাশি দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক শব্দে প্রকাশ পায় বা এক ধ্বনি সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। যেমন দেখো, আমরা সবাই বিদ্যালয়ে লেখাপড়া করি, বিদ্যালয় সম্পর্কে আমাদের সবারই চেনা জানা আছে, তাই না? তাহলে বিদ্যালয়, এই বিদ্যা, এখানে লেখা আছে বিদ্যা যোগ আলয়, এক শব্দে পরিণত হয়ে বিদ্যালয় হয়েছে, বিদ্যা যোগ আলয়। তাই এখানে কিভাবে সন্ধি মিলিত হয়েছে দেখো, এখানে বিদ্যালয়ের আ, এই আটা এসছে এবং আলয়ের আটা এসছে। এখানে দুটা আ একসাথে হয়েছে, দুটা আ একসাথে হয়ে এখানে একটা আয়ের সংক্ষিপ্ত রূপ হলো সরেয়া। একটা সংক্ষিপ্ত রূপ বসে আর একটা সরেয়া উঠে গেছে, তাহলে এটা সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হয়ে এটা কি এক শব্দে পরিণত হয়েছে। এটি হলো সন্ধির কাজ। আরো অনেক ধরনের আমরা উদাহরণ দিতে পারি। যেমন মায়ের, দেখো মা, এটা তো আমাদেরই মধুর ধ্বনি। দেখো মা যোগ মা লিখেছি, মা যোগ এর, এখন আমরা দুটো আছি মা এর, এইভাবে সুন্দর হবে না। তাহলে আমরা আমাদের সন্ধি মাধ্যমে মা এর এক ধ্বনিতে নিয়ে এসছি। এই প্রক্রিয়া যে এক বর্ণের সাথে আরেক বর্ণের, এক ধ্বনির সাথে আরেক ধ্বনির মিলিয়ে এক ধ্বনিতে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সন্ধি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব সন্ধির ফলে আমরা আরো বিস্তারিত করে কিছু জানবো। তাহলে আমরা
সন্ধির ফলে কি কি সুবিধা বা কি কি উপকারিতা পাই তা নিয়েও একটু জেনে নিই। দেখো, সন্ধির ফলে সন্ধির শব্দের অর্থ মিলন। একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি সন্ধির শব্দের অর্থ মিলন। কিভাবে মিলন হয় আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে সেটা জেনে নেব। দুটি ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। আমরা যখন সন্ধি করতে যাব তখন সেটা নিয়ে আমরা দেখব কিভাবে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। তৃতীয়ত, সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয় এবং কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। যেমন আমরা দুটি উদাহরণ দেখেছি বোর্ডে, বিদ্যা যোগ আলয়। এই উচ্চারণ সুন্দর হবে নাকি সরাসরি বিদ্যালয় উচ্চারণটা সুন্দর হবে? নিশ্চয় বিদ্যালয় উচ্চারণটি সুন্দর হবে। মা যোগ এর, এইভাবে উচ্চারণ সুন্দর হবে নাকি সরাসরি মায়ের উচ্চারণ সুন্দর হবে? তাহলে নিশ্চয় তোমরা বুঝে নিয়েছ যে কি কথা বলার সময় শব্দ উচ্চারণ সহজ হয় এবং ভাষা 5 নম্বরে লেখো, ভাষা উচ্চারণ সংক্ষিপ্ত শুনতে ভালো লাগে। 5, ভাষা সংক্ষিপ্ত হয়। ভাষা সংক্ষিপ্ত হয় ও শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগে কারণ আমরা তো সবাই সংক্ষিপ্ত ভাবে যদি বুঝিনি পড়তে শুনতে সবাই পছন্দ করি। তাই এই জন্য আমাদের সন্ধির বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে আমরা এরপরে যাব সন্ধির প্রকারভেদ নিয়ে। তাহলে আমরা এখন সন্ধির প্রকারভেদ নিয়ে জানব। বাংলা ভাষায় সন্ধি প্রধানত 2 প্রকার। খেয়াল রাখতে, প্রধানত বলেছি। বাংলা ভাষায় সন্ধি প্রধানত 2 প্রকার। কি? 1 স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি। আশা করি বুঝেছ। তাহলে বাংলা ভাষার সন্ধি কয় প্রকার? 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। পরবর্তীতে আরো একটি কথা আমাদেরকে জানতে হবে, সেটা হলো বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ রয়েছে। বাংলা ভাষায় অনেক সংস্কৃত ভাষা রয়েছে। বাংলা ভাষায় অনেক সংস্কৃত রয়েছে, শব্দ রয়েছে। যেগুলো কিনা কোন পরিবর্তন ছাড়াই সরাসরি উচ্চারণ হয়। তাদের কোনো নিয়ম মানার প্রয়োজন হয় না। বাংলা ভাষার তৎসম শব্দে বাংলা ভাষার ব্যবহৃত, এখানে একটু লিখি, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের আলোকে সন্ধি 3 প্রকার। এখন বলি তোমাদের, শোনো।
বাংলা ভাষা প্রধানত সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। কিন্তু বাংলা ভাষার এমন কিছু সংস্কৃত ভাষা রয়েছে যে সংস্কৃত ভাষাগুলো কোনো নিয়ম মেনে চলে না। সেই দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষায় ব্যবহৃত ওই তৎসম শব্দ, সংস্কৃত শব্দ থেকে সৃষ্ট তৎসম শব্দের আলোকে সন্ধিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে বলেছি দুই প্রকার, এখন হয়ে যাচ্ছে তিন প্রকার, আরো একটি সব সন্ধি বেড়েছে। তাহলে সেই সন্ধি সহ মোট প্রধানত বাদ দিয়ে এখন বলবো আমরা মোট কয় প্রকার হবে? তিন প্রকার। এগুলো তোমরা মেমোরিতে রাখতে হবে। প্রধানত দুই প্রকার, সংস্কৃত শব্দের আলোকে আরো একটি সন্ধি বৃদ্ধি হয়ে তিন প্রকার হয়েছে। তার নাম হলো বিসর্গ সন্ধি। আমরা এই তিন প্রকার সন্ধির মধ্যে আজকে শুধুমাত্র স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে স্বরসন্ধি নিয়ে বোঝার চেষ্টা করো। আমরা তাহলে দেখো স্বরসন্ধি কাকে বলে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনি দেখো, স্বরধ্বনি সাথে স্বরধ্বনির মিলন, তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির কি হবে? মিলন হবে। তাহলে স্বরধ্বনি করতে গিয়ে এসছে, স্বরবর্ণ থেকে এসছে। আমরা তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানি এবং আগেই শিখেছি। তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হবে সেই সন্ধিকে বলা হবে স্বরসন্ধি। যেমন মিথ্যা, এখানে এই যে সরেয়ার একটি আকার, সরেয়ার সংক্ষিপ্ত রূপ আকার, উ রসাউ, এটা স্বরধ্বনি, তাই না? রসাউকে সংক্ষিপ্ত রূপ হলো রসাউ। তাহলে এই স্বরধ্বনি এর সাথে স্বরধ্বনির মিলনে কি হয়ে গেল? মৃত্যু। আমরা সন্ধি পরে 5টি সন্ধির উপকারিতা বা বৈশিষ্ট্য শিখেছি। সেক্ষেত্রে বলেছি প্রথম ধ্বনির শেষ এবং পরবর্তী ধ্বনির প্রথম অংশ নিয়ে সন্ধিটা তৈরি করতে হবে। তাহলে আমার এখানে মিথ্যা আছে, মিথ্যার সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো আকার এবং উকের স্বরধ্বনির সংক্ষিপ্ত ধ্বনি হলো রসাউ। তাহলে দুইটা যোগ করে মৃত্যু হয়ে গেছে। এই হলো স্বরধ্বনির সংজ্ঞা, বা আমরা স্বরধ্বনি বলতে কি বুঝি। এখন স্বরধ্বনি মিলিয়ে কিভাবে আমরা সন্ধি তৈরি করব। তাহলে দেখো এভাবে স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি স্বরধ্বনি তৈরিতে 10টি রুলস রয়েছে। কয়টি? 10টি। রুলস বা সূত্র রয়েছে। তোমরা তৃতীয় পরিচিতে তোমাদের বইতে এগুলো রয়েছে, একটু খোঁজ করতে হবে। প্রত্যেকটা রুলস নিয়ে তোমাকে কাজ করতে হবে। এক একটা রুলস এর এক একটা নিয়ম রয়েছে, তোমরা ওগুলো নিয়ে করবে। আমি কয়েকটা রুলস নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এক স্বরেয় যোগ স্বরেয়, তাহলে স্বরেয় সর্বর্ণ, দুইটা স্বরেয় যোগ হয়ে কি হয়ে গেছে?
আকার। এখন এটা দিয়ে শব্দ তৈরি করব, নব যোগ অন্য, নব যোগ অন্য। এখন নবর ভিতরে স্বরেও কিভাবে হয়, ব ব ব উচ্চারণ করতে স্বরেও আছে, অন্য স্বরেও অন্য অ, তাহলে নব যোগ অন্য সমান কি হয়ে গেল, নবান্ন। এটা গেল আমার একটা রোধ স্বরেয় স্বরেয় দিই। 2 নাম্বার দিচ্ছি আমি স্বরেয়া যোগ স্বরেয়, স্বরেয়া যোগ স্বরেয়। এখানেও সংক্ষিপ্ত রূপ হবে আকার, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ আমরা পাবো আকার। কিভাবে দেখো, বিদ্যা, বিদ্যা স্বরেয়া, বিদ্যা স্বরেয়ার উচ্চারণ হচ্ছে আর আলো, আলো, বিদ্যা যোগ আলয়, তাহলে আকার সংক্ষিপ্ত রূপ আ, আ আকার। তাহলে বিদ্যা যোগ আলয়কে আমরা একসাথে কি পাবো, বিদ্যালয়। এটা হলো দ্বিতীয় রুলস। এখন 3 নাম্বার রুলস, তোমরা এগুলো লিখে নাও, লিখে নিলে তোমাদের সুবিধা হবে। রস্বই যোগ রস্বই সমান সমান রস্বই রস্বই যোগ করে কি হবে, দীর্ঘই, দীর্ঘইকার। তাহলে আমি আরেকটু সুন্দর করে লিখি, নতুবা তোমরা অনেকে বুঝতে অসুবিধা হবে। কিভাবে লিখবো আমরা, এটার উদাহরণ কিভাবে দেব, অতি যোগ ই, অতি রস্বইকার, অতি আর ই এটা তো রস্বইকার আছে, রস্বই যোগ রস্বই সমান দীর্ঘইকার হবে। কিভাবে দেখো, অতি যোগ অতি ই, তো তাহলে কি হয়ে যাবে, আশা করি তোমরা বুঝে গেছো, অতি। 4 নাম্বার রুলস লিখে নাও, রস্বই যোগ দীর্ঘইকার, এটা রস্বই যোগ দীর্ঘইকার সমান সমান কি হবে, এইটারও রূপ হবে সংক্ষিপ্ত রূপ হবে দীর্ঘইকার। যেমন দেখো, আমরা তো সবাই পরীক্ষা দেই, পরীক্ষার জন্য তো সবাই মনোযোগ দিয়ে আমরা সবকিছু মনে রাখতে হবে, তাই না। পরীক্ষা, পরি যোগ ইচ্ছা, আমরা কি পরীক্ষা কি এভাবে লিখি, নিশ্চয় নয়। তাহলে এই পরিযোগ ইচ্ছা সন্ধির আলোকে রস্বই পেলাম পরিতে, রস্বইকার দীর্ঘি পেলাম এই এখানে, তাহলে আমরা দুইটাকে একসাথে করে কি হয়ে যাব, দীর্ঘিকার সমান সমান পরীক্ষা। 5 আসবে কি, দীর্ঘই যোগ দীর্ঘই, দীর্ঘই যোগ দীর্ঘই, দীর্ঘি যোগ দীর্ঘি, দীর্ঘ, তাহলে এটা রূপ কি হবে, দীর্ঘইকার। যেমন শ্রী যোগ ইস, শ্রী যোগ ইস, শ্রী এর দীর্ঘইকার, এখানে তো ইসের দীর্ঘই আছে, তাহলে কি হবে, শ্রেষ। এবং 5, 6, 6তে দেখো, রসাও যোগ রসাও সংক্ষিপ্ত রূপ কি হবে, রসৌকার, রসৌকার হবে। যেমন ধরো টুটু, রসাও যোগ রস সমান হবে দীর্ঘকার, সংক্ষিপ্ত রূপ হবে দীর্ঘকার। কটু, ক তরসুকার কটু যোগ উক্তি, মানে এখানে রসুকার রসুকার যোগ রসুকার, তাহলে সমান হবে সংক্ষিপ্ত রূপে দীর্ঘকার। কটু এর রসুকার পাইলাম,
আবার উক্তির রস্যকার পেলাম, কটুয়ের রস্যকার আবার উক্তির রস্যকার, দুটো যোগ করে কি হয়ে গেল দীর্ঘকার। যেমন ক টু তি, ক টু তি, এখানে এসে দীর্ঘকার হয়ে গেছে। আশা করবো। আর আমরা আরেকটা নিয়ম বুঝবো, কি বুঝবো সেটা, রসাও আর দীর্ঘকার, রসাও আর দীর্ঘাও। তাহলে এটা হলো আমার রসাও যোগ দীর্ঘাও। তাহলে সংক্ষিপ্ত রূপ কি হবে দীর্ঘকার, এক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ হবে দীর্ঘকার। কি হবে লঘু, লঘু, লঘু এর রস্যকার যোগ দীর্ঘকার উর্মি, রস্যকার লঘু এর রস্যকার আর উর্মি এর দীর্ঘকার পেলাম। তাহলে আমরা সন্ধি করব কি হবে লঘুর মি, লঘুর মি, লঘু যোগ উর্মি, লঘুর মি। এইভাবে আমরা যদি মেইন বই থেকে স্বরসন্ধি সূত্রগুলো জেনে নিই, তাহলে স্বরসন্ধিটা শিখে ফেলতে পারবো, কোনো ভুল হবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে বানানটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। এরপর আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ব্যঞ্জন ধ্বনি ও বিসর্গ ধ্বনি নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা, আমি পাটির কাজ দিচ্ছি না, পাটির কাজ দিলে তোমরা করতে চাও না। আমরা আজকে যতটুকু পড়েছি ততটুকুই বাড়ির কাজ। যেমন শুরু করেছি সন্ধি দিয়ে, সন্ধি কাকে বলে, সন্ধির ফলে আমাদের কি কি জানা যায়, আমরা কি কি উপকার পাই, আমাদের কি কি প্রভাব পড়ে। এরপরে জেনেছি সন্ধির প্রকারভেদ, এরপরে জেনেছি স্বরসন্ধি কাকে বলে এবং স্বরসন্ধি কিভাবে তৈরি করা হয়। বাড়ির কাজ হিসাবে আমি তোমাদের আজকের পড়াটাই আবার তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় প্রত্যেকটা রুলস এর বিপরীতে দুটি করে উদাহরণ লিখবে। আমাদের রুলস আছে 10টি থেকে এইভাবে রুলস গুলো পড়বে, সূত্রগুলো পড়ে প্রত্যেকটি সূত্র দুটি করে তোমরা সন্ধি বিচ্ছেদ নিয়মটা খাতায় লিখবে। এই আমার বাড়ির কাজ। আগামী ক্লাসে তোমাদের সাথে ব্যঞ্জন সন্ধি কাকে বলে এবং এবার ব্যঞ্জন সন্ধি কিভাবে গঠন করা হয় এবং বিসর্গ সন্ধি কিভাবে গঠন করা হয় তা নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ততদিনে তোমরা সবাই ভালো থাকো।